রিঙ্গল অ্যাক্টেড স্যালাইন। রিঙ্গল অ্যাক্টেড স্যালাইন একটা এমন স্যালাইন যা নিয়ে কয়েকদিন আগে এই পশ্চিমবঙ্গে বিতর্ক শুরু হয়েছিল। রিঙ্গল অ্যাক্টেড স্যালাইনে মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর মামলা হয়েছিল। রাজ্যের রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 8ই জানুয়ারি ও 9ই জানুয়ারি আরএমও ছিলেন না হাসপাতালে, সিনিয়র ডাক্তাররা ছিলেন না, একসঙ্গে 5 প্রসূতি ভর্তি হয়েছিলেন। স্টেট ড্রাগ কন্ট্রোল জানিয়েছে স্যালাইন স্ট্যান্ডার্ড, তাতে কোনো সমস্যা ছিল না, অর্থাৎ স্যালাইনকে ক্লিন চিট দেওয়া হলো। রাজ্যের ড্রাগ কন্ট্রোল জানাচ্ছে যে এই স্যালাইনে কোনো সমস্যাই ছিল না, স্যালাইন একেবারে স্ট্যান্ডার্ড প্রসিজিওর মেনে বানানো। সিআইডি এখন তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যুর ও অসুস্থতার ঘটনা ঘটেছিল। মুখ বন্ধ খামে রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টের কপি মামলাকারী আইনজীবী সহ অন্যান্যদের দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 10 দিন পরে রাজ্যের রিপোর্টের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে তা জানতে পারবে অন্যান্য পক্ষ। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, স্টেট ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট আরএল স্যালাইনকে ক্লিন চিট দিচ্ছে। আমরা গ্রাফিক্স গুলো দেখাবো আজকে। এই আরএল স্যালাইন রিপোর্ট এক্স্যাক্টলি কি বলেছে। 8 ও 9 জানুয়ারি মেদিনীপুর হাসপাতালে আরএমও ছিলেন না, সবাই জানি আমরা। হাসপাতালে সিনিয়র চিকিৎসকরাও ছিলেন না, এটাও আমরা জানি, তাই জন্য জুনিয়র চিকিৎসকরা গিয়েছিলেন। একসঙ্গে সেদিন 5 জন প্রসূতি ভর্তি হয়েছিলেন মেদিনীপুর মেডিকেলে। রিঙ্গল অ্যাক্টেড স্যালাইনে কোনো সমস্যা ছিল না, স্টেট ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট। স্যালাইনের গুণমান ঠিকঠাক ছিল, একেবারে স্টেট ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে এটা বলা হয়েছে। প্রসূতির মৃত্যুর তদন্ত করছে সিআইডি। এবার সিআইডি বলতে পারবে ঠিক কেন তাদের মৃত্যু হলো, কোন কারণে। আদালতে রাজ্য যে জবাব দিয়েছে সেটাও দেখাবো, কারণ রাজ্যের একটা বড় স্ট্রেট রয়েছে। মৃত প্রসূতির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে বলছে রাজ্য। 30,000 ইউনিট রিঙ্গল অ্যাক্টেড স্যালাইন এসেছিল, রিঙ্গল অ্যাক্টেড স্যালাইন ব্যবহার বন্ধ করা হয়েছে রাজ্য বলেছে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজ হাইকোর্টে রাজ্য যে রিপোর্ট জমা দিয়েছে তাতে এইটা বলা হয়েছে। প্রধান বিচারপতি এরপর কয়েকটি প্রশ্ন করেন। প্রধান বিচারপতির প্রশ্ন, এটা প্রথম নয়, এর আগেও নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কিভাবে এটা হলো খোঁজ নিয়েছে, অর্থাৎ যারা আরএল স্যালাইন বানাচ্ছে তারা কি কোনদিন জানতে চেয়েছে কিভাবে এটা হলো। আদালতে সেই সংস্থা উত্তরও দিয়েছে, বলছে প্রায় 1.5 কোটি বোতল এই স্যালাইন তৈরি করা হয়েছিল। কিভাবে এই সমস্যা হলো বোঝা যাচ্ছে না, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। এবং এখানেই বিতর্ক শুরু। স্টেট ড্রাগ কন্ট্রোল বলছে স্যালাইন ক্লিন স্ট্যান্ডার্ড, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা যেন এই বক্তব্য মানতে চাইছে না। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন মাফ করবেন, তার আগে জানিয়ে রাখি, এই জুনিয়র চিকিৎসকদের মনে আছে তো স্বাস্থ্য ভবন, ওয়াই চ্যানেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, সুপ্রিম কোর্ট, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস নেভার কেম। সেই জুনিয়র ডাক্তাররা এই রিপোর্টের পর কি বলছে শুনবো। পুরোটাই একটা পরিকল্পিত এবং একটা মৃত্যু ঘটে যাওয়ার পরে, একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে যাওয়ার পরে এই পুরো ব্যবস্থাটা করা হয়েছে। পুরোটাই অনাকাঙ্ক্ষিত। এটা যদি সরকার চাইতো এটা আটকাতে পারতো। এটা পুরোটাই সরকারের দ্বারাই তৈরি হয়েছে বলে আমরা মনে করছি। রিঙ্গল অ্যাক্টেডের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মেনটেন একদমই হচ্ছে না। ড্রাগ কন্ট্রোল বোর্ড যেভাবে কোয়ালিটি মেনটেন করে সেটা যথাযথভাবে হচ্ছে না। এবং ক্লিন চিট দিয়েছে, কিন্তু ওই বললাম কোম্পানিগুলো তারা সেই জিনিস একই রকমভাবে তাদের যেগুলো ঘুরছে সেইগুলো আমাদেরকে আবার একইভাবে ইউজ করতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে জুনিয়র ডাক্তারবাবুদের কাছে। বলছি, রাজ্য যাই বলে আপনারা তার এগেনস্টে যান। স্টেট ড্রাগ কন্ট্রোল যদি একটা রিপোর্ট দেয়, বিশ্বাস করুন তারা নিশ্চয়ই তাদের টেস্টিং করে হয়েছে। আপনারা তাহলে সেই রিপোর্টটাকেও চ্যালেঞ্জ করছেন। আপনারা বলছেন এক হাতে, আমি দেখলাম জুনিয়র ডাক্তারবাবু বলছেন, এখনো জুনিয়র আছেন, সিনিয়র হননি এখনো, তিনি বলছেন যে হ্যাঁ ক্লিন চিট দেওয়া হয়েছে, কিন্তু তার মানেই সব ঠিক নয়। আরে আর কি চাই? স্টেট ড্রাগ কন্ট্রোল বলছে ক্লিন চিট, কিন্তু আপনারা একবারও তো বলছেন না সেই আরএমও কোথায় ছিলেন, কেন আরএমও সেদিন বালিচকের 3টে প্রাইভেট নার্সিং হোমে অ্যাটেন্ড করছিলেন। আপনারা তো একবারও জিজ্ঞেস করছেন না 3 জন সিনিয়র ডাক্তারবাবু কোথায় হাওয়া গিয়ে হয়ে গিয়েছিলেন। সেই সমস্যাটা কি?
এই জুনিয়র ডাক্তাররা তারা কি মোটিভেটেড, পলিটিক্যালি হোক কিংবা অন্য কিছু ভাবে হোক? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, সেদিন আরজি করে যা হয়েছিল জুনিয়র ডাক্তারবাবুরা কিন্তু জানেন, কারণ যা হয়েছিল আরজি করেই হয়েছিল। আরজি করে সেই সময় যে জুনিয়র ডাক্তারবাবুরা ছিলেন, যে স্টাফ ছিলেন, যারা সিকিউরিটি ছিলেন, তারাই জানেন, বাইরের কেউ জানেন না। তারা কেন সামনে এসে বলছেন না? এই সব নাটক কিসের জন্য? আমরাও জাস্টিস চাই আরজি করের নির্যাতিতার জন্য, এবং তার জন্য আমরা প্রতিদিন প্রশ্ন তুলি। জুনিয়র ডাক্তারবাবুরা যখন ডাক্তারবাবুদের সমস্যা হয়, তাদের ফল্ট বেরোয়, তখন প্রশ্ন করেন না কেন? আরএমও কোথায়? ও জুনিয়র ডাক্তারবাবু প্রশ্ন করলেন না তো? সিনিয়র ডাক্তারবাবুরা কোথায় ছিলেন সেদিন? কই, আপনারা প্রশ্ন করছেন না তো? দিনের পর দিন আপনারা গ্রামের গিয়ে চিকিৎসা করেন না কেন? প্রশ্ন করেন না তো? সবাই চান কলকাতায় থেকে যাবেন, বড় বড় নার্সিংহোমে কাজ করবেন, রুরাল সার্ভিস দেবেন না কেন? প্রশ্ন করেন না তো? প্রশ্ন করতে হবে। আপনারা ভগবান নয়, আপনারা লাইক গড, বাট ইউ নট গড, অ্যান্ড ডোন্ট থিঙ্ক ইউ আর গড, বিকজ ইউ গট গড সিন্ড্রোম। সেদিন আরএমও কেন বালিচকের প্রাইভেট হাসপাতালে গিয়ে 3টি অপারেশন করলেন এবং সেখান থেকে কত টাকা পেলেন, কেউ প্রশ্ন করেনি। একটা জুনিয়র ডাক্তারবাবুও প্রশ্ন করেন। সেদিন কেন কোনো সিনিয়র ডাক্তারবাবু এলেন না, কেউ প্রশ্ন করছে না। কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোল যখন হাইকোর্টে একটি রিপোর্ট দিচ্ছে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করছেন, জুনিয়র ডাক্তারবাবুরা প্রশ্ন করছেন। প্রশ্ন করে বলছেন রিপোর্ট ঠিক তো, সরকার ঘটিয়েছে, সরকারের সমস্যা। আরএমও ছিলেন না, সরকারের সমস্যা। সিনিয়র ডাক্তারবাবু ছিলেন না, সরকারের সমস্যা। আপনাদের সমস্যা, ইটস ইওর প্রবলেম। সরকার কি করবে? সরকার বলেছিল সেদিন আরএমওকে বালিচকে গিয়ে 3টে প্রাইভেট নার্সিং হোমে টাকা কামাতে। সিনিয়র ডাক্তারবাবুদের বলেছিল সরকার যে আসবেন না হাসপাতালে, জুনিয়রদের পাঠিয়ে দিন। একাধিক গলদ রয়েছে, একদিকে দেখলে হবে না, দুদিকে দেখতে হবে। আরএল স্যালাইন যদি সত্যি খারাপ, তাহলে স্টেট ড্রাগ কন্ট্রোল এই রিপোর্ট দিচ্ছে কেন ক্লিন চিট দিয়ে? তাহলে কি স্টেট ড্রাগ কন্ট্রোলও করাপ্ট? আর যদি করাপ্ট হয়, যেমন জুনিয়র ডাক্তারবাবুরা বলছেন, তাহলে আপনাদের দায়, আপনারা প্রমাণ করুন যে এই স্টেট ড্রাগ কন্ট্রোল করাপ্ট, এই গভর্নমেন্ট করাপ্ট। আর আপনাদের ভেতরে যে সব করাপ্ট ডাক্তাররা রয়েছে, লাইক দি আরএমও, লাইক দ্য সিনিয়র ডক্টরস, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, গর্জে উঠুন। তাদের সাসপেন্ড করা হলে আপনাদের তো বড় গায়ে লাগে। কেন? যখন খারাপকে খারাপই বলবেন, নিজেদের খারাপটাকেও খারাপ বলতে শিখুন, তাহলেই তো আপনারা নিরপেক্ষ হবেন, অরাজনৈতিক হবেন। না হলে ওই তো এআইডিএসও এবং বাকি যা যা আছে তাদের ঘেরাটোপেই ঘুরপাক খাবেন, আম জনতার ইমোশন নিয়ে রাজনীতি করবেন, আর উই ওয়ান্ট জাস্টিসের নামে কয়েকটা ধন্না করবেন মাত্র, পাবলিক পালস পাবেন না। কুণাল ঘোষ প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বলবেন দাদা? বললেন, মোহাম্মদ সেলিমও বললেন, শোনাবো। প্রশাসনিক বিষয়, পরীক্ষা নিরীক্ষার পর এটা প্রশাসনিক বিষয়, এখানে রাজনৈতিক কোনো মন্তব্যের কোনো অবকাশই নেই। একটা স্যালাইন নিয়ে অভিযোগ এসেছিল, সেই অভিযোগের পর সেটা টেস্টিংয়ে পাঠানো হয়েছে। টেস্টিংয়ের কি রিপোর্ট আসবে, তার সঙ্গে দল, রাজনীতি এগুলোর কোনো সম্পর্ক নেই। যারা যারা প্রথম থেকে নানা ধরনের প্রচার করেছে তাদেরও অপেক্ষা করা উচিত ছিল। এটা টেস্টিং, রিটেস্টিং, রিপোর্ট, তারপরে তো এই বিষয় নিয়ে কথা বলা হবে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, কোনো বক্তব্য রাখবো না। কারণ স্যালাইনে টেন্ডার দেওয়া হয়েছে কোম্পানিকে, বিষাক্ত স্যালাইনে মৃত্যু হয়েছে, যে ডাক্তার অভিযোগ করেছিল তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই সমস্ত টেন্ডার কোথা থেকে হয় আমরা সবাই জানি, স্বাস্থ্য ভবন থেকে হয় না ক্যামাক স্ট্রিট থেকে হয় না কালীঘাট থেকে হয়, এবং সেখানে কত কাটমানি থাকে। এই জন্য তো থ্রেট কালচার হাসপাতালগুলোতে, তার বিরুদ্ধে তো লড়াই, সে লড়াই চলছে। আর আমাদের রাজ্যের সরকার প্রশাসন সবসময় অপরাধের পক্ষে, অপরাধীকে বাঁচানোর জন্য মিথ্যাচার করে, এটা আর একটা মিথ্যাচার। আমরা যারা আম জনতা, আমাদেরকে সবাই কনফিউজ করছে, আর কিচ্ছু না। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা কনফিউজড, কারণ ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তারবাবুরা বলছেন তারা ধোয়া তুলসী পাতা, তারা সবাই সাধু, অসাধু সরকার। কিন্তু তারপর রিপোর্ট বেরোচ্ছে যে যখন পেন ডাউন করেছিলেন সেই সময় আরজি কর কাণ্ডের প্রতিবাদে,
তখন নাকি সেই পেন ডাউন করা জুনিয়র ডাক্তারবাবুরা সরকারি হাসপাতালে না গিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে ডিউটি দিয়েছিলেন এবং রীতিমতো টাকা কামিয়েছিলেন। এই অভিযোগ আমার নয়, খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, এবং তার প্রতিবাদে এখনো পর্যন্ত একজন জুনিয়র ডাক্তারবাবু আওয়াজ তোলেননি। দ্বিতীয়, যাদেরকে আমরা আন্দোলনের মুখ হিসেবে দেখলাম, প্রথমে সেই নাইয়া ডাক্তারবাবু, আশফাকুল্লাহ নাইয়া, ইফ আই এম নট ভেরি রং, তার বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি নাকি গ্রামে গিয়ে চিকিৎসা করেন নিজেকে এক্সপার্ট বলে, অথচ তিনি এক্সপার্ট নন। এই নিয়েও আবার মামলা হলো। চলুন, এটা না হয় ছোট বিষয়। 3, কিঞ্জল নন্দ, তাকে নিয়েও আবার একটা ধোঁয়াশা। তিনি প্রচুর সিনেমা করেন, প্রচুর সিরিয়াল করেন, প্রচুর বিজ্ঞাপন করেন। মেডিকেল কাউন্সিল জানতে চাইল, এই যে এত সিনেমা সিরিয়াল বিজ্ঞাপন করছেন, সময় লাগে তো। 8 মিনিট শুট হলে 1 মিনিটের ফুটেজ পাওয়া যায়। একদিনে 10 ঘন্টা শুটিং হয় শুটিং ফ্লোরে। 15 থেকে 20 দিন একটা পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম শুট হয়। তা ডাক্তারবাবু, আপনি সরকারি হাসপাতালে ডিউটি দিতে দিতে একটা ফিচার ফিল্মের জন্য 15-20 দিন সময় পান কোথায়? কিংবা যদি ছোট চরিত্র হয় তাহলে আপনার 4-5 দিনের শুটিং তো হবেই, তাও আবার যদি আউটডোর হয় তাহলে তার সঙ্গে আরো জুড়ে দিয়ে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সময় বা আপনি পাচ্ছেন কোথায়? ছুটি দিচ্ছেন? এটা প্রশ্ন করাতেও আবার সমস্যা হয়ে গেল। আমরা কনফিউজ হয়ে গেলাম যে আমাদের ডাক্তারবাবুরা তারা সত্যি বলছেন না স্টেট সত্যি বলছে। এবার আসি স্টেটের কথায়। স্টেট ডাক্তারবাবুদের বিরুদ্ধে নিশানা থাকছেন, কিন্তু স্টেট যে করাপ্ট তার ভুরি ভুরি প্রমাণ একাধিক স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসরা, সার্ভিসম্যানরা তারাই দিচ্ছেন। ডক্টর আকবর আলী তিনি প্রথমে এসে বললেন যে আরজি করে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির মাথায় বসে রেখেছে সন্দীপ ঘোষ। তিনি একেবারে তথ্য প্রমাণ দেখিয়ে দিলেন। আমরা আবার কনফিউজড। এবার আসুন নেতাদের কাছে। নেতারা বলছেন, এক নেতা বলছেন প্রশাসনিক বিষয়, ড্রাগ স্ট্যান্ডার্ড তো বলেই দিয়েছে, স্যালাইনে কোনো সমস্যা নেই। আরেক নেতা বলছেন বিষাক্ত স্যালাইন। আমরা আবার কনফিউজ হয়ে গেলাম। হাইকোর্টে স্যালাইন যে বিষাক্ত নয় সেটা ড্রাগ কন্ট্রোল বলে দিচ্ছে, কিন্তু আলিমুদ্দিনে বসে মোহাম্মদ সেলিম বলছেন বিষাক্ত স্যালাইন। উনি এক্সট্রা ইনফোটা কোথা থেকে পাচ্ছেন? সবাই আমাদেরকে আমজনতাকে গোল গোল ঘোরাচ্ছে, কিন্তু দাদা এই আমজনতার হাতেই চাবি। ওই সরকারি হাসপাতালগুলো আমজনতার, তাই আমজনতা যাইতে চাইছে এই মুহূর্তে। আমি আপনি জানতে চাইছি এই মুহূর্তে, যে প্রসূতির মৃত্যু হলো মেদিনীপুর মেডিকেলে, তার কারণটা কি বিষাক্ত স্যালাইন এক, নাকি তার কারণ ডাক্তারবাবুরা, সিনিয়র ডাক্তারবাবুরা তাদের কাজটা ঠিকভাবে করেননি? পিঠ বাঁচানোর জন্য সবাই নামছে, সবাই বিবৃতি দিচ্ছে, সত্যিটা হাওয়া হয়ে যাচ্ছে। এই সত্যিটা কে খুঁজবে? কারণ আমরা যদি সত্যি খুঁজতে যাই তাহলে তো অপ্রীতিকর প্রশ্ন করতে হবে, আর তখন তো আমাদের বিরুদ্ধেই গর্জে উঠবেন জুনিয়র ডাক্তারবাবুরা, আমাদের বিরুদ্ধেই গর্জে উঠবেন পার্টির নেতারা, আমাদের বিরুদ্ধেই গর্জে উঠবেন অভিনেতারা, আর আমাদের বিরুদ্ধেই গর্জে উঠবেন খোদ এই রাজ্যের সরকার এবং সরকার পক্ষের মুখপাত্ররা। তবু আমরা চেষ্টা করব এর সত্যিটা খুঁজে বার করার। যেমন ধরুন, আগামীকালের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হয় তাহলে 2016 SLST শিক্ষকদের একাংশ বলছে তারা মাধ্যমিকে গার্ড দেবেন না। মুখ্যমন্ত্রী দেখা না করলে এবারের মাধ্যমিক পরীক্ষার কাজ তারা করবেন না, তারা সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন। আজ কালীঘাট অভিযানের আগে ধর্মতলা ময়দানে ব্যাপক ধুন্ধুমার হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে, এবং তার প্রেক্ষিতেই আজকের এই গোটা কর্মকাণ্ড। আজ সকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের, আন্দোলনকারীদের যে খণ্ডযুদ্ধ বেজে যায় তার ছবি দেখাবো, দেখুন। আন্দোলন করে তোলা হয় আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে। 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই চাকরির মামলা। সরকার অযোগ্যদের তালিকা দিক আদালতে,
এই দাবি আন্দোলনকারীদের মুখ থেকে শুনবো তাদের ঠিক কি দাবি রয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তারা কেন চাইছেন। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবেই আসছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার জন্য, আমাদের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, কিন্তু আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। আমাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে পুলিশ তুলেছে। আমাদের অপরাধ হচ্ছে আমরা যোগ্য শিক্ষক, আর কিছু বলার নেই। আমার ওয়াই চ্যানেলে বসেছিলাম, ওয়াই চ্যানেল থেকে আমরা ভেবেছিলাম আজকে বিক্ষোভ মিছিল করে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাতে, যাতে আমরা যারা যোগ্যতা নিরীক্ষে এসএসসি পরীক্ষায় পাশ করে শিক্ষক হয়েছি তাদের মানে সুপ্রিম কোর্টে ঠিকমতো তথ্য দিয়ে আমাদেরকে চাকরিতে বহাল করা যায়। আমাদের দাবি হচ্ছে যে সরকার যোগ্য শিক্ষকদের তালিকা প্রস্তুত করুক এবং সুপ্রিম কোর্টে জমা করুক এবং আমাদেরকে সসম্মানের সহিত স্কুলে ফেরাক চাকরিতে। এই তথ্যগত গরমিলের কারণেই কিন্তু গত মে মাসে 22শে মে আমাদের প্যানেলটা হাইকোর্টে ক্যান্সেল হয়েছে এবং যার কারণে আমরা আজকে সবাই চাকরি হারা। আমরা শুধুমাত্র সুপ্রিম কোর্টের স্টেতে এখনো স্কুলে যাচ্ছি, কিন্তু ভবিষ্যৎটা আমাদের সম্পূর্ণ অন্ধকার। তো আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই দাবি নিয়ে যাচ্ছিলাম যেন তিনি মানবিকতা দেখান, তার কর্মচারীরা যেন সসম্মানে আবার পুনরায় যোগ্যরা যাতে স্কুলে ফিরতে পারে সেই ব্যবস্থা উনি করুক। অথচ আমাদেরকে ময়দান গেট থেকে পুলিশ সমানে আটকেছে, বেশ কয়েকজনের উপর লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। আমাদেরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন ধরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএস নিয়ে নিশ্চয়ই ব্যস্ত, কিন্তু তার নিজের রাজ্যের সরকারি চাকরি যারা করছেন, এই শিক্ষক শিক্ষিকা, তাদের সঙ্গে দেখা করার 5 মিনিট সময় নেই। তিনি নিজে না দেখা করলেন, প্রতিনিধি দল পাঠালেন, হয়তো কুণাল ঘোষের মতো লোকজনদের দিয়ে কথা বলুন, শিক্ষামন্ত্রীকে পাঠান। কারণ গত 3-4 বছর ধরে না ধর্মতলা ওয়াই চ্যানেলে যতবার কাজের তাগিদে কিংবা এমনি গিয়েছি, এদের দেখেছি ব্যানার নিয়ে তিরপল টাঙিয়ে বসে থাকতে। এরা আগামী প্রজন্ম গড়বে, এরা দেশের ভবিষ্যৎ গড়বে, এরা ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দেবে, আর তারাই আজ রাস্তায় ফুটপাতের ধারে বসে রয়েছে। হাজারটা আম্বানি আদানি গোয়েঙ্কারা এলেও এদের কষ্ট লাঘব হবে না। আমরা হয়তো অনেক উপরে উঠে পড়ব ইকোনমিক স্ট্যান্ডার্ডসে, আমরা আমাদের অর্থনীতি নিয়ে হয়তো তত্তর করে রাজ্যের তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে যাব, কিন্তু ততদিন আমাদের সেই গ্লানি ঘুচবে না যতদিন না ধর্মতলার ওয়াই চ্যানেলে গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে তিরপল টাঙিয়ে গত 3-4 বছর ধরে যারা দিন রাত বসে রয়েছেন চাকরির খোঁজে, সেই চাকরি প্রার্থীরা, সেই শিক্ষক শিক্ষিকাদের যতদিন না আমরা যোগ্য সম্মান দিতে পারছি, যারা আগামী দিনের বাংলা গড়বে, তাদের বর্তমানটাকে সিকিউর করা আমাদের কর্তব্য, আমাদের রাজ্যের কর্তব্য। এই নিয়ে প্রশ্ন করেছিলাম কুণাল ঘোষকে, তিনি কি বলছেন শুনবো। যেহেতু যান চলাচল আটকে যাচ্ছে, সেই জন্য রাস্তাটাকে সচল রাখার জন্য প্রশাসনকে কিছু স্টেপ নিতে হয়। এই বিকাশ ভট্টাচার্য এরা কর্মপ্রার্থীদের শত্রু, যে কোনো মূল্যে মামলা করে চাকরি আটকে রাখা। সর্বশেষ সুপ্রিম কোর্টে দাবি করে যে যোগ্যদেরও চাকরি খারিজ করতে হবে, কিন্তু যোগ্য প্রার্থীরা কেন অনিশ্চিত থাকবেন? কেন, কিসের জন্য? যারা যোগ্য হয়েও চাকরি যাওয়ার ভয়ে যারা উদ্বিগ্ন, তাদের আবেগকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। যারা যোগ্য তাদের চাকরি বাতিলের জন্য যারা সওয়াল করে, তারা যুব সমাজের বিরোধী, কর্মপ্রার্থীদের বিরোধী, কর্মপ্রার্থীদের শত্রু। এরা আপনারা দেখবেন এসএলএসটি কর্মপ্রার্থী, ওই আপনার কর্মশিক্ষা শারীর শিক্ষা, যেখানে শূন্য পদ, যেখানে সিবিআই নেই, যেখানে সুপ্রিম কোর্ট নেই, এই বিকাশবাবুরা একজন ব্যর্থ প্রার্থীর হয়ে মামলা করে ছেলে মেয়েদের চাকরি আটকে রেখে দিয়েছে। এসএফআইকে আজকে বলতে হচ্ছে যে বিকাশবাবুর এই মামলার সঙ্গে একমত নন, ক্ষতিটা তো করে দিয়েছে সুপ্রিম কোর্টে। সিপিএম জমানায় কোনো কম্পিউটার ছিল না, খুলে আম কমরেডদের বাড়ির লোক সব চাকরি পেয়েছে, চিরকুটে চাকরি হয়েছে। এরপরে এসব কম্পিউটার ডকুমেন্টেশন এসব এসছে। যদি কেউ কোনো অন্যায় করে থাকেন, তদন্ত শাস্তি, আমরা 100% তদন্ত এবং শাস্তির পক্ষে, কিন্তু যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল করার জন্য আবেদন করেছেন এই বিকাশ ভট্টাচার্য।
এবার শিক্ষক থেকে চলুন ছাত্রছাত্রীদের কাছে যাই, কারণ ছাত্রছাত্রীরাও খুব একটা ভালো নেই, বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি ছাত্রছাত্রীরা, সেই দায় স্কুলের ছাত্র ছাত্রী বা বোর্ডের নয়। তাই স্কুলকে জরিমানা করলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আজই মধ্যশিক্ষা পর্ষদের ভুল সংশোধনে স্কুলকে সাহায্য করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ বিকেল 4টের মধ্যে পড়ুয়াদের অভিভাবকরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশনের কাছে গিয়ে অফলাইনে ভুল সংশোধন করবেন। বিচারপতি বিশ্বজিৎ বসু আজ এই নির্দেশই দিয়েছেন, কারণ এবার সেখান থেকেই মিলবে অ্যাডমিট কার্ড। এখনো পর্যন্ত পরীক্ষার বাকি আর দুদিন অ্যাকচুয়ালি এতগুলো পড়ুয়ারা অ্যাডমিট কার্ড পেল না। প্রান্তিক জেলার পড়ুয়ারা, প্রান্তিক গ্রামের পড়ুয়ারা, এবং গাফিলতি একেবারে স্কুলের, এটা আজ হাইকোর্টে প্রমাণিত। আজ সন্ধ্যে 6টার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ পোর্টাল খুলতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। সেখানে আবেদন করতে হবে স্কুলগুলিকে, এবং তারপর ভুল সংশোধন করে এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিসে যেতে হবে স্কুলকে। সেখান থেকেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, বোর্ডের অফিস থেকে সরাসরি। আজ বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দিয়েছেন এই নির্দেশ। তবে আমাদের প্রশ্ন হলো, এই ভুলগুলো হয় কেন বলুন তো? একটি ছাত্র কিংবা ছাত্রী তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা, প্রথম বড় পরীক্ষা দিতে যাবে, তার আগে তার মাথায় এই টেনশন যে তার অ্যাডমিট কার্ড কেন এলো না। এটা ঠিক নয়, এটা একেবারেই ঠিক নয়, এটা গাফিলতি। আর এই গাফিলতি একেবারেই প্রশাসনিক লেভেলে, তাই এর উত্তরও প্রশাসনকেই দিতে হবে। আপাতত এই পর্যন্তই। আজ শেষ করছি গ্রাউন্ড রিপোর্ট। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।